বন্ধুরা, হামজা চৌধুরী কি কেন কিভাবে বাংলাদেশে এসেছে এবং তার ফিউচার প্ল্যান কি, এটা আমরা এখন পর্যন্ত সকলেই জেনে গেছি। কিন্তু তার ক্যারিয়ারকে সাইডে রেখে যদি তার ব্যক্তিগত জীবনের কথা আমরা বলি, তাহলে মানুষ হিসেবে কি হামজা চৌধুরী আসলে ভালো? আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারাই বুঝে যাবেন তার আসল রহস্য। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, বাংলাদেশের সংস্কৃতির পাশাপাশি হামজা চৌধুরী ইসলামে অনেক বিশ্বাসী এবং এটা তিনি খুব প্রাউডলি বলে। এমনকি সে একটি ইন্টারভিউ বলে যে, আমি ড্রেসিং রুম থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পড়ি, আমি আরো ছোট ছোট দোয়া পড়ি যেগুলো আমার মা আমাকে শিখিয়েছিলেন। আর শুধু দোয়া পড়াই নয়, ফিলিস্তিনের প্রতি তার মনে অনেক ভালোবাসা ও অনুভূতি রয়েছে, আর এটার জন্য তাকে অনেক স্ট্রাগলও করতে হয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। 2021 সালে সে যখন FA কাপ জিতে, তখন হামজা আর ওয়েসলি প্যালেস্টাইনের পতাকা গায়ে জড়িয়ে এভাবে সম্বর্ধনা জানায়। কিন্তু 2023-এর বিষয়টা অতটাও সহজ ছিল না। 2023 সালের ভয়াবহ অবস্থা দেখে সে একটি টুইট করে, ফ্রম রিভার টু দ্য সি, এবং শুধুমাত্র এটা টুইট করার জন্যই তার কাছে ফেডারেশন থেকে লেটার চলে আসে। তার মানে আপনারা বুঝতেই পারছেন মুসলিম ফুটবলারদের উপরে কি রকম অত্যাচার চলে। আর এটা শুধু যে হামজার সাথে হয় তা কিন্তু নয়, অনেক মুসলিম ফুটবলারদেরকে এটা ফেস করতে হয়েছে। কিন্তু আশা করি বাংলাদেশে এরকম কিছু ফেস করতে হবে না হামজা চৌধুরীকে। ঠিক আছে, এবং তিনি এখন বাংলাদেশি এবং বাংলাদেশের হয়েই খেলবে। কিন্তু কেন আর কিভাবে বা হামজা চৌধুরী একজন ব্রিটিশ নাগরিক হয়ে বাংলাদেশে চলে আসলেন? তো হামজা চৌধুরীর মা রাফিয়া চৌধুরী সিলেটের হবিগঞ্জের অধিবাসী এবং হামজার বাবা ছিলেন একজন গ্রানাডিয়ান। আর তিনি ব্রিটিশ নাগরিকত্ব সহই জন্মগ্রহণ করে এবং ব্রিটিশ মহিলাকে বিয়েও করে। বর্তমানে সে 3 সন্তানের বাবা। কিন্তু মাতৃভাষার টান কি আর ভোলা যায়? জি হ্যাঁ বন্ধুরা, ছোট থেকে প্রতি বছর হামজা চৌধুরী বাংলাদেশে একবার হলেও আসতো এবং সেখানে আসার পরে বাংলাদেশের মানুষরা যখন তার ইংলিশ ও বাংলা কথা বলার স্টাইলগুলো দেখতো, তখন তারা অনেক হাসতো এবং মজা করত। আর তার কোকড়া কোকড়া চুলের জন্য সে ছোটবেলা থেকে ফেমাস। কিন্তু আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, হামজা কিন্তু বর্তমানে বাংলাদেশি রক্তের প্রথম একজন খেলোয়াড় যেই কিনা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে। আর তার সমান মার্কেট ভ্যালু এখন বাংলাদেশে কোনো ফুটবলারের কাছেই নাই। ট্রান্সফার মার্কেটের অনুযায়ী 2024-এর শেষ তার মার্কেট ভ্যালু ছিল 4.5 মিলিয়ন ইউরোস। এটা বাংলা টাকায় কনভার্ট করলে 53 কোটি 50 লক্ষ টাকা হয় প্রায়। 2018-19 সাল থেকে 2024-25 সাল পর্যন্ত প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ খেলে আসছে হামজা চৌধুরী। সে খেলে আসছে ডিফেন্ডার হয়ে, তবুও তার খাতায় একটা দুইটা গোল অবশ্যই থাকতো। মানে সে এতটাই উঠে নেমে খেলতো যে তার ডিফেন্ডিংও ভালো, আবার সে স্কোরও করতো। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে ফুটবলের একটা অমায়িক অলরাউন্ডার ভাব রয়েছে তার মধ্যে। তবে শুধু ক্লাব ফুটবলই না, ইংল্যান্ডের জাতীয় দলের খেলারও একটি অভিজ্ঞতা রয়েছে তার। 2018 সালে হামজা চৌধুরী আন্ডার-21 এর একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও ছিলেন। যদি শর্টকাটে আমরা বলি, সে আন্ডার-19 ন্যাশনাল টিমের হয়ে ইংল্যান্ডকে রিপ্রেজেন্ট করেছে। ইংল্যান্ডের মূল টিমে খেলার সুযোগ হয়নি তার, কিন্তু বাংলাদেশের জাতীয় দলে তো অবশ্যই খেলছে সে। তো যাই হোক, 2019 সালে এক ইন্টারভিউ এসে বলে যে ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে তার খেলার স্বপ্ন। কিন্তু 2022 সাল আস্তে আস্তে সেই স্বপ্নটা এখন ঘুরে বাংলাদেশের দিকে চলে আসে। আবার অনেকে বলছে যে ইংল্যান্ড টিমে জায়গা না পাওয়ার জন্য বাংলাদেশে চলে এসেছে হামজা চৌধুরী। তো এরূপ কথা যারা বলে তারা আসলে সবসময় নেগেটিভই বলে, কারণ তাদের দ্বারা তো পজিটিভ কথা হয় না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি যদি একটা হীরা পড়ে পান, তাহলে কি আপনি সেটা যত্ন নেবেন এবং সামলিয়ে রাখবেন, নাকি বলবেন এটা ভালো না, কেউ ফেলে দিয়েছে, আমি কি করব? হীরা আসলে হীরাই থাকে, তার মূল্য কখনো কমে না। হামজা চৌধুরী 200-টিরও বেশি প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলেছে, যেগুলোতে তার অভিজ্ঞতা অবশ্যই বাংলাদেশের প্লেয়ারদের থেকে অনেকটা বেশি, কারণ সে সেখানে অ্যাডভান্স ট্রেনিং পেয়েছে ড্রেসিং রুম থেকে শুরু করে মাঠে যাওয়া পর্যন্ত সকল ডিসিপ্লিন, যেটা বাংলাদেশের প্লেয়ারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। জি হ্যাঁ বন্ধুরা, বাইরের দেশের যখন একটি প্লেয়ার আসে, তখন সে কিছুদিনের জন্য থাকলেও সে দেশের প্লেয়ারদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। তার হাঁটা চলা থেকে শুরু করে প্লেয়ারদের মধ্যে যে একটা অ্যাটিটিউড থাকে, সে অ্যাটিটিউডটাও পরিবর্তন হতে দেখা যায়। এবং শুধুমাত্র হামজা চৌধুরী বাংলাদেশে জয়েন করার পরে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ সবথেকে দামি টিম হয়ে পড়েছে, যেই টিম এখন ইন্ডিয়াকেও ছাড়িয়ে যাচ্ছে।
গেছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে একটি ভালো প্লেয়ার টিমে আসার পরে টিমের ইফোর্টটা কতটুকু বেড়ে গেছে। সম্পূর্ণ বাংলাদেশ এখন হামজা চৌধুরী খেলার অপেক্ষায় রয়েছে। কিন্তু আপনাদেরকে আরো একটি কথা জানিয়ে দিই, কারো উপর বেশি এক্সপেক্ট রাখা ঠিক না। সবাই যে প্রত্যেকটা ম্যাচ তার 100% দিয়ে সেরা খেলাটা দেখাবে তা কিন্তু হতে পারে না। ফুটবল হচ্ছে একটা দলগত গেম। একটা প্লেয়ার কখনোই একটা টিমকে জিতিয়ে দিতে পারে না, সেখানে অবশ্যই টিম ওয়ার্ক প্রয়োজন। কিন্তু হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর মাত্র 6 দিনের ব্যবধানে বাংলাদেশ টিমের সাথে যে রূপভাবে ঘুলে মিলে গেছে এবং সবাইকে যেভাবে বন্ধু করে তুলেছে তা আসলে প্রশংসনীয়। হামজা আমাদের প্রত্যেকটি প্লেয়ারের সাথে খুবই ভালোভাবে মিশেছে এবং তো ওভারঅল সবকিছু মিলিয়ে তার সাথে একটা খুবই ভালো বন্ডিং হয়েছে আমাদের সবার। আর ডেফিনেটলি তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমার কাছে মনে হয় যে এটা অনেক জরুরি আমাদের টিমের জন্য। এভাবে একসাথে প্র্যাকটিস করা, হাসি ঠাট্টা করা এবং ঘাড়ে করে এভাবে গোলপোস্টটি তুলে নিয়ে আসা, এইসব দেখে আমরা সকলেই বুঝতে পারছি তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালোই তৈরি হচ্ছে। এছাড়াও হামজা চৌধুরী বাংলাদেশে এসেই সবার প্রথমে বলে সে 8 নাম্বার জার্সিটা নেবে, আর তার পেছনেও একটা কারণ থাকে। জি হ্যাঁ বন্ধুরা, সে 25শে মার্চ ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচে ইন্ডিয়াকে 8টি গোল দিতে চায়, এর জন্য সে 8 নাম্বার জার্সিটা নিয়েছে। কিন্তু আমার এই ভিডিওটা আপলোড করতে করতে খেলা কিন্তু শুরুই হয়ে যাবে। সুতরাং আপনারা কারা কারা মনে করেন যে ইন্ডিয়াকে 8-0 গোলে হারানো পসিবল কিনা? আমি জানি পসিবল না হলেও বাংলাদেশ যদি জিতে তাহলে বাংলাদেশের ফুটবলে কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে। হামজা চৌধুরী নিজেই বলেছে যে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় খেলা কিন্তু ক্রিকেট নয়, ফুটবল। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আসলে ফুটবল কিন্তু অনেকটাই জনপ্রিয়, কিন্তু এটা পরিচর্যার অভাবে এবং বাস্তবায়ন করতে যে প্লেয়াররা যে অবহেলিত হয় তা কিন্তু আমরা অনেকেই জানি না। সেখানে ক্রিকেট হাতে গোনা কয়েকটা দেশই মাত্র খেলে, সেখানে ফুটবল আমরা প্রত্যেকটা দেশে খেলতে দেখতে পারি। আর ইন্টারন্যাশনালি এত জনপ্রিয় একটি গেম বাংলাদেশ এতটা পিছিয়ে আছে, এটা আসলে লজ্জাজনক। আমরা কিন্তু বাংলাদেশি হয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে সাপোর্ট করি, কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের নামও যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমরা ঠিকভাবে বলতেও পারি না যে বাংলাদেশের ক্যাপ্টেনকে। ক্রিকেটের ক্যাপ্টেন ঠিকই জানি, কিন্তু বাংলাদেশের মানুষরাই বাংলাদেশের ফুটবলকে পিছিয়ে রেখেছে। যদি বাংলাদেশের মানুষরা ফুটবলকে বেশি ভালোবাসে আবার নিজের দেশের ফুটবলকে, তাহলে এটা 100% কনফার্ম যে বাংলাদেশের ফুটবল এই কয়েক বছরে নিজের রিপ্লেসমেন্টটা করেই ফেলবে। এবং হামজা দেশের ফুটবলে যে পজিটিভ স্রোতটা ভাসিয়ে দিয়েছে সেই স্রোতে ভেসে চলবে বাংলাদেশের ফুটবল। আর হামজাকে টেক্কা দেওয়ার জন্য বাংলাদেশে কিন্তু অন্য কোনো প্লেয়ারই নেই, মানে আমি বলতে চেয়েছি তার লেভেলের কোনো প্লেয়ার নেই। হ্যাঁ, জামাল ভুঁইয়া ও আরো অন্যান্য প্লেয়ার গুলো দেশের বাইরে খেলেছে ঠিকই, কিন্তু তারাও কিন্তু তার লেভেলের না। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেকই গল্প করলাম। আপনারা কারা কারা দেশের ফুটবলকে পরিবর্তন হয়ে আগের দিকে যেতে দেখতে চান তারা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এক্সকিউজ মি স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? বলো। এবং হামজা চৌধুরী ফ্যানদেরকেও বক্সে তো অবশ্যই লিখে জানাতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকুন। আল্লাহ হাফেজ।